স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। রানিং স্টাফদের কর্মবিরতিতে সোমবার মধ্যরাত থেকে দেশব্যাপী বন্ধ ট্রেন চলাচল। রাতভর প্ল্যাটফর্মে নির্ঘুম রাত কাটিয়েছেন যাত্রীরা অনিশ্চয়তার মধ্যেই। স্টেশনে এসে ফিরে গেছেন বহু যাত্রী। পূর্ব ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্তে তীব্র ক্ষোভও জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে দিনভর এই বিষয়ে একেবারেই নিশ্চুপ ছিল আন্দোলনকারীরা। মোহাম্মদ রফিকুল ইসলাম রাজশাহী যেতে 10 দিন আগে টিকিট কেটেছেন, কিন্তু সকালে 67 বছর বয়সী অবসরপ্রাপ্ত এই সরকারি ব্যাংক কর্মকর্তা রেল স্টেশনে এসে জানতে পারেন রেল চলাচল বন্ধ। এমন হঠাৎ অপ্রত্যাশিত বিপদে দিশেহারা হয়েছেন তিনি। শ্রমিকদের নিয়ন্ত্রণের একটি দায়িত্ব আছে, যারা শ্রমিক নিয়ন্ত্রণ করেন একটা অথরিটি আছে, তাদের সাথে তারা বোঝাপড়া করে এটা সলভ করা উচিত ছিল। তো অবশ্যই আপনি সলভটা কেন করেননি? বিরক্তর চরম সীমায় এখন আমি আছি। সোমবার রাত 12টার পর থেকে রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রফিকুল ইসলামের মতো হাজারো যাত্রী পড়েন বিপাকে। ছোট শিশু, অসুস্থ স্বজন অথবা গন্তব্যে পৌঁছানো জরুরি দরকার, সব নিয়েই স্টেশনে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। যে অপেক্ষারও ছিল না কোনো সময়সীমা। এ যেন এক জিম্মি দশা। বলছে যে গাড়িতে উঠছে ওইটা নাকি নষ্ট, আর একটা এসি বাস দিবে ওইটাতে যাওয়ার জন্য। এখন বাসে কোনো আসে না, রুগী নিয়ে অনেক ঝামেলায় আছে। আমাদের তো মেসেজ আগে দিতে হবে। এই যে দেখেন এত মাল সামান নিয়ে আসছি, এখন ট্রেন চলবে না, আমরা এটা কষ্ট পাচ্ছি না। এখানে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। বাচ্চাদের নিয়ে খুবই সমস্যা পড়ছি, বুঝছেন? হঠাৎ করে এরকম সমস্যা, বাচ্চারা প্রচন্ড কান্নাকাটি করতেছে। তবে কর্মবিরতিতে থাকা রেলের কর্মচারীদের কাউকেই দেখা যায়নি কোথাও। গেল 22 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে দাবি মানা না হলে 28 জানুয়ারি থেকে বন্ধ থাকবে রেল চলাচল, এই আলটিমেটাম দিয়েছিলেন তারা। তবে এর মধ্যে এই বিষয়ে কোনো অগ্রগতি না থাকায় ঠিক রাত 12টা থেকেই দেশব্যাপী বন্ধ হয়ে যায় রেল চলাচল। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের আন্দোলনকে দুঃখজনক বলছেন রেলপথ উপদেষ্টা। রানিং স্টাফদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হলেও বাকি দাবির বিষয়ে আলোচনায় বসার আহ্বান তার। আর সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনো তাদের কিছু দাবি বাকি আছে। প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিচ্ছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। সহকর্মী ইকবাল অনিক আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমলাপুর রেল স্টেশন থেকে। তার কাছ থেকে জেনে নেব খবরাখবর। ইকবাল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কমলাপুরের যে চিত্র সেটি আমি অনুমান করতে পারছি, তারপর আপনার কাছ থেকে সেটি শুনবো, পাশাপাশি এও শুনবো যে আসলে অচলাবস্থা কাটার কোনো সম্ভাবনা দেখছেন কিনা। রঞ্জন, এখন পর্যন্ত যে রেলের যে কর্মবিরতি চলছে, রেল শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানাননি যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মবিরতি পালন করবেন। এবং কিছু দুপুর 1টার পর থেকে কিন্তু এখানে রেল সচিব এসেছিলেন এবং এখানে শ্রমিক ইউনিয়নের যে প্রতিনিধি এসেছিলেন তারা কিন্তু কথা বলেছেন যে এই যারা কর্মবিরতি পালন করছেন তাদের সঙ্গে কথা বলেছেন। সেই মিটিংটিও কিন্তু এখানে সফল হয়নি। তাদের যে দাবি দেওয়া, তারা নতুন করে কিছু দাবি দেওয়া দিয়েছেন। পরবর্তীতে তারা মিটিংটি শেষ না করেই চলে গিয়েছেন এবং পরবর্তীতে তারা বলেছেন রেল ভবনে এই মিটিংটি হবে, সেখানে সবশেষ তথ্য জানা যাবে। হয়তোবা সন্ধ্যার মধ্যে রেল ভবনে কিন্তু একটি মিটিং এবং সকলের সমন্বয়ে যে মিটিংয়ে হবে সেটিতে কিন্তু সমাধান হবে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত এখান থেকে কমলাপুর রেল স্টেশন থেকে কোনো রেল ছেড়ে যায়নি, যেহেতু কালকে রাত 12টার পর থেকে কর্মবিরতি তাদের চলছে। এবং আজকে বেলা 11টার দিকে একটি ট্রেন দিনাজপুর থেকে এসে পৌঁছায়, সেই ট্রেনটি এসেছে এবং আর কোনো ট্রেন এই কমলাপুর রেল স্টেশনে আসেনি। এবং এখানে যে যাত্রীরা আছেন তারা কিন্তু নানা ধরনের দুর্ভোগের শিকার হয়েছেন, কারণ তারা অনেকেই জানতেন না যে আজকে থেকে তাদের এই যে ধর্মঘটটি চলছে। অনেকেই কিন্তু এসে ফেরত গিয়েছেন এবং কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু রেল কর্তৃপক্ষ যারা এই রেলের টিকিট কেটেছেন তাদের জন্য কিন্তু একটি ব্যবস্থা করেছেন যাতে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। তারা কিন্তু বিআরটিসির যে বাস
বাস রয়েছে সেটির কিন্তু ব্যবস্থা করেছেন। প্রায় 16টি বাস কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে, আর তারা টিকিট ফেরত নিচ্ছেন তাদেরকে কিন্তু টিকিটের যে মূল্য সেটিও কিন্তু ফেরত দেওয়া হচ্ছে, আর যারা যেতে চাচ্ছেন তাদের গন্তব্যে তাদেরকে এই বিআরটিসি বাস যোগে কিন্তু পাঠানো হচ্ছে। আরেকটি বিষয় যে এখানে সকালে উপদেষ্টা এসেছিলেন, রেল উপদেষ্টা, তিনি বলেছেন যে রেলের যাত্রীকে জিম্মি করে দাবি আদায় এটি কোনো কাম্য নয়, যদি তাদের দাবি দেওয়া থাকে তাদের সঙ্গে আলোচনা করার কথাও বলেছেন, এবং তারা কর্মবিরতি তুলে না নিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথাও এইরকমটিও জানিয়েছেন উপদেষ্টা। তো রঞ্জন, এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। আমরা হয়তোবা কিছুক্ষণের মধ্যে রেল ভবনে যে মিটিংটি হবে, মিটিংটি শেষ হলেই জানা যাবে যে এটি ধর্মঘট থাকবে কি না। এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। জি, অনেক আপনাকে ধন্যবাদ। 7 কলেজ শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আর এমন আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণাও দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ে 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে 7 কলেজের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানায় শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল 4টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ সহ 5 দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে 7 কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের 5 দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে, এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক, এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নিব। এমন আশ্বাসে শিক্ষার্থীরাও তাদের কর্মসূচি প্রত্যাহারের কথা জানান। আমাদের যে বাকি 5 দফা দাবি আছে সেই দাবিগুলো আমরা এখানে উপস্থাপন করেছি, এবং এখান থেকে আমাদের দাবিগুলোর ব্যাপারে অত্যন্ত পজিটিভভাবেই নেওয়া হয়েছে। তারা আমাদের কাছ থেকে 3 দিনের সময় নিয়েছেন। আশা করি এই 3 দিনের মধ্যে থেকে রাকিবের ব্যাপারে যে হামলাটা হয়েছে সেই হামলার সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু বিচার হবে। অধিভুক্ত যে বাতিল হয়েছে সেই বিষয়ে কোনো সেশনজট যাতে না পড়ে, যেন একটা সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে এটি সমাধানে আসা যায়, সে বিষয়ে আসলে এখন কাজ করা হবে। সুতরাং মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। পর্যায়ক্রমে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। 2025 সালের মধ্যে জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক পর্যায়ে 1519টি মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে। মঙ্গলবার বিকেলে শাহবাগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিবের সাথে ইবতেদায়ী শিক্ষকদের বৈঠক শেষে এমন সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়। এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের কথা জানান শিক্ষকরা। এর আগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবিতে টানা 10 দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। সকাল থেকে অবস্থান নেন শাহবাগের চারুকলা অনুষদের সামনের সড়কে। এ সময় তারা পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে 16 আনা প্রস্তুত নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ হবে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলেও ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করেছেন তিনি। আর এই নির্বাচন গ্রহণযোগ্য করতে সব ধরনের সহযোগিতা করতে চায় ইইউ। প্রস্তুত বলে জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত। কবে জাতীয় নির্বাচন? যদিও তার চূড়ান্ত দিনক্ষণের ঘোষণা আসেনি এখনও, তবে ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে জোরসোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। দেশি বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পরামর্শ নিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। আলোচনা হয়েছে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে। ওনারা যেটা বলেছেন যে এই বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক। নির্বাচন কমিশন ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়েও। ইসির স্বাধীনতা যেটা আমাদের কনস্টিটিউশন যেটা দিয়েছে সেটা যাতে গ্যারান্টিড থাকে সেটা ওনাদেরকে জানিয়েছি যে আমরা এই দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, দ্যাট ইজ আওয়ার বটম লাইন। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলাদ জানান, পরবর্তী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ।
Bangladesh, and I have come with a message of support. আমি বাংলাদেশে এসেছি সহযোগিতার বার্তা নিয়ে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। The Chief Election Commissioner what the European Union can do to support him. ভোটের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে কাজ করছে নির্বাচন কমিশন, এমন আশ্বস্ত করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের দখল নিয়েছে একটি বিশেষ রাজনৈতিক দল, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও বলেন, খোলা পানিতে মাছ শিকারে দেশে ও বিদেশে চলছে ষড়যন্ত্র। এদিকে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ জানান, বাংলাদেশের সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ব্রাজিল। অনুপ্রবেশকারীদের ঠেকাতে ও ত্যাগী কর্মীদের পুনরুজ্জীবিত করতে 20 জানুয়ারি বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত নেতৃবৃন্দ, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সারা দেশের জেলা ও মহানগরে সদস্য নবায়ন ফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, প্রশাসন সহ রাষ্ট্রীয় নানা ক্ষেত্রে পরিবর্তনে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রের বাইরে থেকেও তো অনেক চক্রান্ত ষড়যন্ত্র আছে এবং ভেতর থেকেও আছে, কিন্তু ভেতরের শক্তিরা যখন তারা একটা অফ চান্স বলে একটা কথা আছে না, অফ চান্স নেওয়ার চেষ্টা করে, তখন সেইটা হয় সবচেয়ে। পরবর্তীকালীন সরকার, এই সরকার তো নিশ্চয়ই তার কাজ কাম সব কিছুই হবে নিরপেক্ষ টাইপের, প্রত্যেক মানুষের সেখানে আস্থা থাকবে। রিজভী অভিযোগ করেন, দেশের গুরুত্বপূর্ণ নানা জায়গা এখন একটি বিশেষ রাজনৈতিক দলের দখলে। বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয়, মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য, এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে নিয়েছেন। এদিকে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াসের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে এবং ভোট করতে চায়, তারা এখানে ওয়্যার হাউস করতে চায়। বাংলাদেশে তো রেড বিটের একটা আমাদের যদিও। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। গেল বছরের জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। স্থানীয় সময় সোমবার, আফটার দ্য মনসুন রেভলিউশন আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শিরোনামে প্রকাশিত রিপোর্টে এমন তথ্যই জানিয়েছে সংস্থাটি। ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের ভূমিকা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা বেশি নির্ধারণ করে দিতেন বলেও উঠে এসেছে রিপোর্টে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাইকারি আড়ত নিয়ে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 6 জন গুলিবিদ্ধ সহ আহত হয় অন্তত 25 জন। প্রত্যক্ষদর্শীরা বলছে, শাওঘাট এলাকায় বিসমিল্লা আড়তের দখল নিয়ে জমির মালিক সেলিম প্রধান ও ইজারাদার মজিবুরের মধ্যে বিরোধ চলছিল। গতকাল মজিবুর গ্রুপের চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করে সেলিম প্রধানের অনুসারীরা, আর সকালে মজিবুরের অনুসারীরা সেলিম প্রধানের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পুড়িয়ে দেওয়া হয় সেলিম প্রধানের বাড়িতে থাকা 10টি মোটরসাইকেল, প্রাইভেট কার ও অফিস। পরে সংঘর্ষের খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও চেক বাউন্স করেছে রাজশাহী ক্রিকেটারদের। গেল রবিবার পাওয়া 50% পারিশ্রমিকের সেই চেক ব্যাংকে জমা দিয়ে কোনো টাকাই পাননি ক্রিকেটাররা। বিসিবি সভাপতির চেষ্টায় রোববার চেক হাতে পেয়ে ম্যাচ খেলতে নেমেছিলেন তাসকিন বিজয়রা। তবে লোকাল ক্রিকেটাররা মাঠে নামলেও বিদেশি ক্রিকেটাররা বয়কট করেছিল রংপুরের বিপক্ষে সেই ম্যাচ। এরপর মালিক পক্ষের আশ্বাসে সিলেটের বিপক্ষে ম্যাচে মাঠে নামে রায়ান বার্ডরা। এর আগেও 25% পারিশ্রমিকের চেক বাউন্স করেছিল ক্রিকেটারদের। পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে অনুশীলনও বয়কট করে তাসকিন বিজয়রা। বিসিবির নির্বাহী সভায় কপাল খুলেছে দেশের আম্পায়ারদের। নতুন বেতন কাঠামোয় দেশের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত আম্পায়ার এখন শরফুদ্দৌলা ইবনে শহীদ শৌকত। আইসিসির এলিট প্যানেলভুক্ত সৈকতের বেতন এখন 2 লাখ টাকা। নতুন বেতন কাঠামোয় দেশের শীর্ষ আম্পায়ার সহ নারী আম্পায়ারদেরও বেতনের আওতায় আনা হয়েছে।
টাইগার ক্রিকেটের মতোই হাঁটি হাঁটি পা পা করে অনেকটাই এগিয়েছেন দেশের আম্পায়াররা। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। নারী আম্পায়ারিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাথীরা জাকির জেসি। এবারে দেশের আম্পায়ারদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা 5 আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান সুমনদের বিভিন্ন গ্রেডে রেখে বেতন চূড়ান্ত করেছে বিসিবি। সবার উপরে A+ ক্যাটাগরিতে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। অনুমেয়ভাবেই সর্বোচ্চ বেতন পাচ্ছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। আইসিসির এলিট প্যানেলভুক্ত এই আম্পায়ারের বেতন এখন 2 লাখ টাকা। এই তালিকায় সিনিয়র আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতন 1 লাখ। পরের ক্যাটাগরিতে আছেন গাজী সোহেল ও তানভীর আহমেদ, তাদের বেতন ঠিক করা হয়েছে 90,000 টাকা। মোর্শেদ আলী খান সুমন এর পরের ক্যাটাগরি থেকে পাবেন 70,000 টাকা। এরই সঙ্গে নারী আম্পায়ারদের 4 জন 35,000 টাকা করে বেতন পাবেন। এছাড়া বিসিবি এলিট প্যানেলের আম্পায়ারদের বেতন ধরা হয়েছে ব্যক্তিভেদে 45 থেকে 55,000 টাকা। সিনিয়র আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি 55,000 টাকা বেতন পাবেন। বরাদ্দ রাখা হয়েছে বিসিবি ইমার্জিং ক্যাটাগরিতে একদম নতুন আম্পায়ারদের জন্য, তারা প্রতি মাসে পাবেন 25,000 টাকা করে। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।